আমার রাজ্যের ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত নেট, যেটা সর্বভারতীয় পরীক্ষা, সবচেয়ে বেশি সফল। আমার রাজ্যের ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের যে এন্ট্রান্স টেস্ট গেট, তাতে সবচেয়ে বেশি সফল। আমার রাজ্যে আজকে 10 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 6 লক্ষের ওপর উচ্চ মাধ্যমিক দিচ্ছে। ছেড়ে দিন যে সিপিএম কত ভুল কাজ করেছে, আমি শুধু একটা জায়গায় আমি আপনাদের কথা বলতে চাই, যদি এই সাফল্যগুলো এই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় আর্ন করে থাকে, তাহলে সেই ক্রেডিটটা এই রাজ্যের শিক্ষকদের পাওয়া উচিত। এইটুকু অন্তত আমরা এগ্রি করব যে অধ্যাপক যারা ছিলেন, সেই অধ্যাপকরা সিপিএম ছিলেন না, কংগ্রেস ছিলেন না, তৃণমূল ছিলেন, সেই আলোচনার মধ্যে আমাদের আজকে না গেলেও চলবে, যদি রাজ্যের ধারাটাকে আমরা এনশিওর করতে চাই। ফলে রাজ্যে যদি আজকের সাফল্য যতটুকু এসছে, আমি বলছি আমাদের, আমি অন্য দিক থেকে ব্যাপারটা দেখছি, সেটা হচ্ছে আমি যদি তাদের সাফল্য আমি যদি ধরে নিই যে তারা ব্যর্থ, তাতেও তো কোনো অধ্যাপককে, একজন অধ্যক্ষকেও নিগ্রহ করার কোনো কখনোই নয় অধিকার জন্মায় না। আমি সুমনবাবু, আমি উত্তরটা এইভাবে, আর আপনি কেন কোনো এক, আমি বলছি কোনো একটা সময় অধ্যাপকদের পড়ানোর জন্যই আমি ধরে নিলাম ছাত্ররা খুব ভালো ফল করেছে, তার কৃতিত্বটা কেন কোন রাজনৈতিক দলকে দেবেন, সে বামফ্রন্টই হোক আর তৃণমূলই? না, আমি কিন্তু সার্বিকভাবে বলতে চাইছি অধ্যাপকদের এবং ছাত্রদের। না, আমি এই কারণেই বলছি, এই সরকারও যখন, আমার কথা হচ্ছে এই পরিবর্তনের সরকারও যখন 5 বছর বাজে শেষ করবেন, তখন তাদেরও তো বলতে হবে যে আমি মানুষের জন্য কি করেছি, হায়ার এডুকেশনে কি করেছি। ফলে সেটা যদি বলেন এবং সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যদি পজিটিভ কোনো কম্পোনেন্ট থাকে। ফলে 34 বছর ধরে কিছুই হয়নি যদি এই সিদ্ধান্তে, না অনেকে বলছেন, আমি বলছি যদি কিছুই, স্যার আমি বলছি কিছুই হয়নি এই আর্গুমেন্টটা যদি করা হয়, তাহলে হচ্ছে আমরা একটা বাস্তব থেকে অনেক দূরে চলে যাব। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে সৌগতবাবু যে মন্তব্যটা করেছেন, আমি সেখানে আসছি। প্রথমত উনিও একজন অধ্যাপক, আমি প্রথম হচ্ছে সাধুবাদ জানাই যে এরকম একটা রিয়েলাইজেশনের জন্য। একটু বলে নি, স্কুল ইলেকশন গুলো দেখেছো? আমি তো বলি যে ইলেকশন বাপও বোম মারছে, ছেলেও বোম মারছে, শেষমেশ আপনাকে একটা জায়গায় ফলে 34 বছরে আমি আবারও বলছি যে মোটের ওপর আপনাকে আলোচনা করতে হবে, কারণ সেই আলোচনা তো আজকে সন্ধ্যায় করছি না। সৌগত রায়, হ্যাঁ, আমরা সৌগত রায় নিয়ে আলোচনাটা করছি। ফলে আমরা প্রফেসর রায় যে স্টেটমেন্টটা করেছেন, ফার্স্ট আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো যে এইরকম একটা কি বলবো, যে সত্যকে তুলে আনতে পেরেছেন। কেন করেছেন এই বিষয়টায় আমার ধারণা আমার না যাওয়াটাই ভালো। তবে এইটুকু বলতে পারি যে যদি সৌগত রায়ের মতো, অধ্যাপক সৌগত রায়ের মতো মানুষ, যে রাজ্যে তার দলেরই সরকার চলছে, তিনি যদি সত্যাগ্রহের ডাক দেন, আমি এইটুকু বলতে পারি যে শিক্ষার ক্ষেত্রে খুব ভালো পরিবেশ বিরাজ করছে। এটা একেবারে কখনোই হচ্ছে যে বলা যায় না, এটা রিভার্স লজিক। এবং উনি যেভাবে বলেছেন যে আমার চোখে দেখতে কষ্ট হয়, আমি বেঁচে না থাকলে ভালো হতো, এটাও হচ্ছে একটা অদ্ভুত রিয়েলাইজেশন একজন পলিটিশিয়ানের এবং একজন শিক্ষাবিদের। ফলে এখানে দাঁড়িয়ে আমি সরকারের কথাও শুনলাম যে এখানে শিক্ষামন্ত্রীও বলেছেন যে তারা এটাকে অনুমোদন করেন না। অনুমোদন যদি না করেন, আমি নিশ্চিত যে এটা নিশ্চয়ই কোথাও ঘরে বসে কেউ পরিকল্পনা করে এই কাজগুলো রোজ ঘটাচ্ছেন, এটা আমার মনে হয় না। কিন্তু যখন ঘটনাগুলো ঘটছে একটার পর একটা কলেজে, সেগুলো যখন প্রশ্রয় পাচ্ছে, যারা ঘটনা ঘটাচ্ছেন এই ধরনের অপরাধের ঘটনা, তারা যখন প্রোটেক্টেড হচ্ছেন, তখন এই ঘটনা যারা ঘটাচ্ছেন, এবং সত্যি সত্যি ছাত্র আন্দোলনের মধ্যে বললাম যে এই রাশ যেহেতু এখন নেই, এই রাজনৈতিক কি বলবো যে চেতনার জায়গাটা অনেকটা কম সব দিকেই, এবং সেখানে দাঁড়িয়ে এই নিয়ন্ত্রণ নেই। ফলে যদি মাস্টারমশাইয়ের গায়ে হাত ওঠে এবং যদি গার্জেনরা তাকে নিষেধ না করেন যে এই কাজটা ঠিক বা এই কাজটা ভুল, তাহলে যে বার্তাটা যায় যে আসলে এটাই পথ, যে আমার মাস্টারমশাইকে, আমার অধ্যক্ষকে আমার মতের পক্ষে নিয়ে আসার জন্য। এবং এটা খুব আনফর্চুনেট যে যদি এই নিয়ন্ত্রণটা থাকতো, তাহলে হয়তো আপনাকে আজকের আর একটা প্রতিপক্ষ এখানে করতে হতো না, কারণ আমরা এই বিষয়টা দেখতাম আস্তে 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 কমে আসতো। কিন্তু ঘটনা আমি যা দেখছি গত পরশুদিনও ঘটেছে, তার 10 দিন আগে ঝাড়গ্রামে ঘটেছে, এবং এই যে পরপর ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এর থেকে যে কোনো মানুষ সিদ্ধান্তে আসবেন, তার জন্য বামপন্থী হতে হয় না, ডানপন্থী হতে হয় না, যে আমাদের রাজ্যে শিক্ষাক্ষেত্রে এখনো পর্যন্ত যে গভর্নেন্স ডিজায়ার্ড লেভেলে পৌঁছায়নি এবং একটা অরাজক অবস্থা বহু ক্ষেত্রে চলছে। এখানেও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে রায়গঞ্জের সঙ্গে একই অপরাধে মাঝদিয়ার এসএফআই সমর্থকদের 1 মাস জেলে কাটাতে হলো, নিঃসন্দেহে সরকারের একটা পক্ষপাত দুষ্ট ঘটনা বলে আমাদের মনে হয়েছে। কিন্তু কই এসএফআই, আপনাদের এত আদর্শগত সংগঠন, তারা এই যারা অধ্যক্ষকে হেনস্থা করেছে সেই সদস্যদের তো বহিষ্কার করলো না? না, এখানেই তো কথা যে আপনাদের চ্যানেলে আমি জানি না এখনো পর্যন্ত, আমি যতদূর, যে ঘটনার সাক্ষ্য প্রমাণ নেই,
যে একটা ক্ষেত্রে পরিষ্কার সাক্ষ্য প্রমাণ আপনারা দেখিয়েছেন। না না, সেটা তো আপনি টিভি ক্যামেরা আছে না নেই তার বেসিসে এসএফআই তদন্ত করবে। সাক্ষ্য প্রমাণ যে এটা কি বলছেন? না না, কোনো বলার প্রশ্ন নেই। অধ্যক্ষ তাহলে মিথ্যাচার করছেন। কারণ আমি বলছি এটা এসএফআই লিডারদেরই, তাই তো দুটো তো হয়, হয় অধ্যক্ষর অভিযোগ মিথ্যে নাম দিয়ে এফআইআর করেছেন, এফআইআর এর কপিও আমি দেখিয়েছি। এবার হচ্ছে যে জেল খাটার ঘটনার মধ্যে দিয়ে ঘটনাটা সত্যি এটা যদি প্রমাণিত হয়, যে কেউ যদি জেল খাটে এবং রিভার্স লজিকে সেই ঘটনা সত্যি যদি প্রমাণিত হয়, পশ্চিমবঙ্গে যত মানুষ জেল খাটছে সেগুলো কি সব সত্যি কারণে? না, জেল খাটার দিয়ে না, সোজা কথা এই পলিটিক্যাল কালচার বদলাতে হবে, সেটা নেই তার বিচারে ধরছে সেই আর্গুমেন্টটা না। তবে আমি এইটুকু বলতে পারি একজন অধ্যাপক হিসেবে, যে যখন যে কোনো কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, নিশ্চিতভাবে সেই অভিযোগের মধ্যে একটা সারবত্তা থাকে, এবং সেটাই প্রশাসনের উচিত খুঁজে বের করা, যে সারবত্তার জায়গা কোন জায়গায়। এবং পুলিশ বা প্রশাসন যে কাজটা করেন, যে অভিযোগ এবং অভিযোগকারীর রং এইটা দেখে দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায়, হুইচ ইজ আনফর্চুনেট। সেটা যে কোনো দলের হোক না কেন, আমি বলবো যে সেটা না করাই বাঞ্ছনীয়। এবং আমি আপনাদের আরেকটা জিনিস বলবো, যে যে অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, এতে বিপদ আরেকটু বাড়ছে। কারণ ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, এখানে আমার চেয়ে অনেক সিনিয়র টিচাররা বসে আছে, যে বড় ক্ষতিটা হচ্ছে, সরকার আজ আছে কাল থাকবে না, এই সরকার আছে ওই সরকার থাকবে না, চলে যাবে, কিন্তু ছাত্র শিক্ষক সম্পর্কে যে বড় ড্যামেজটা আমাদের এখানে তৈরি হচ্ছে ইদানিংকালে, সেইটা রিকভার করতে অনেকটা সময় লাগবে। এবং আমার নিজেরও দুঃখ লাগে যে একটা স্টেজে দাঁড়িয়ে, যে একটা শিক্ষায়তনের মধ্যে আমার প্রাইমারি আইডেন্টিটি হবে আমি একজন শিক্ষক, আমার ছাত্র যে তার প্রাইমারি আইডেন্টিটি হবে হচ্ছে যে সে ছাত্র, সেখানে দাঁড়িয়ে যদি আমার রাজনৈতিক সত্তা হচ্ছে যে বড় হিসেবে দেখা দেয়, এবং একজন ছাত্রেরও যদি মনে হয় যে তার পলিটিক্যাল আইডেন্টিটি উইল ডমিনেট, তাহলে কিন্তু এটা শিক্ষার পক্ষে অত্যন্ত অত্যন্ত ড্যামেজিং একটা জায়গা তৈরি হবে বলে আমার নিজের আশঙ্কা। এবং মানে আমি একটা কথা বলি, আমি আরেকটু শেষ করে নিই, আপনি বলবেন। মানে এটা দাঁড়াচ্ছে এই যে ওই ধারাবাহিকতা চলা উচিত নয়। আমি ধারাবাহিকতা আমি বলছি যে যদি আপনারা যেটা বলছেন, আপনারা খুবই সিনিয়র টিচার, যদি চলা উচিত নয়, আমি বললাম এই কথাটা এক কথায় বললে তো অনেক কিছু বোঝায়। অনিলায়তন মানে অনিল বিশ্বাস অনেক কিছু করে গেছেন যা রাজ্যের পক্ষে মঙ্গলজনক, সেটা আপনারাও স্বীকার করেন, আবার সমালোচনাও করেন, ফলে অনিলায়ন বলে ওইরকমভাবে তো কিছু হয় না। আমি আপনাদের বলবো যে শাসক দলের পক্ষ থেকে যে অ্যাপ্রোচটা নেওয়া উচিত, আমার এখনো মনে হয় যে একটা হচ্ছে, দেখবেন প্রায় গ্রেড 1 লিডার তারা দাঁড়িয়ে মন্তব্য করছেন যে কখনো পাশের যদি কোনো বামপন্থী কর্মী থাকে, বাম সমর্থক থাকে, একটা বিয়ে বাড়িতে বসে বিয়ে নেমন্তন্ন খাবে না, চায়ের দোকানে বসে চা খাবে না, দুর্বল হয়ে যাবে, যে ঘৃণা মনের মধ্যে জমে আছে সেই ঘৃণা তোমার থাকবে না। ফলে এবার আমি এই ঘৃণা জমিয়ে রাখার রাজনীতি যদি আমি প্রমোট করতে থাকি, যে আমার মধ্যেকার ঘৃণাটা আসলে আমার রাজনৈতিক ক্যাপিটাল হিসেবে ব্যবহৃত হবে, কোনো না কোনো রাজনৈতিক দল করবেন, এবং তাহলে যেটা হয়, এই বার্তা ডাউন দ্য লাইন যখন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায়, তাদের মনে হয় দিস ইজ এ এরিয়া অফ মাই প্রাইড, যেখানে এই ঘৃণাটা তৈরি করছি এবং এই ঘৃণাটাকে উগড়ে দিচ্ছি। আমার মাস্টারমশাই, সে যদি বাম হোক, ডান হোক, তৃণমূল হোক, তার কাছে গিয়ে এই ছাত্ররা যখন তার মনের ঘৃণাটা, কেন সে তো জানে আমি প্রমোটেড হচ্ছি, এই ঘৃণাটা যখন উগড়ে দেওয়ার জায়গা আসছে, তখন কিন্তু ছাত্র আন্দোলনের এরকম একটা পরিণতি হচ্ছে। আমার পরবর্তী অতিথি রজত বাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাতে যাবে, আমাদের বক্তব্য এই বিষয়ে খুব পরিষ্কার। পরিচালন সমিতির মাথায় যদি সিস্টেমটা এমন হয় যে যেখানে রাজনীতিবিদরাই বসবেন, অর্থাৎ যে রাজনীতিবিদদের যেটা এলাকা, সেই এলাকার কলেজের মাথায় তিনিই থাকবেন এবং দণ্ডমুণ্ডের কর্তা হবেন, পুরোটা নিয়ন্ত্রণ করবেন। অবশ্যই যাদের সৌভাগ্য তারা সৌগত রায়ের মতো অধ্যাপককে পরিচালন কমিটির মাথায় পাবেন, যারা যতটা সৌভাগ্যবান নয় তারা হয় আরাবুল ইসলাম পাবেন, নয় আপনাদের দেখাচ্ছিলাম ওই যে খুনের মামলায় ফেরার নেতা টেতারা, তারা বসবেন পরিচালন সমিতির মাথায়। অর্থাৎ এই ব্যবস্থাটাকে যদি পাল্টানো না যায়, তাহলে এটাই বোধহয় হতে থাকবে, আমাদের তাই মনে হচ্ছে। একটা সময় ছিল যখন কলেজের যাবতীয় দায়িত্ব ছিল পরিচালন সমিতির হাতে। কিভাবে অর্থ সংগ্রহ, শিক্ষকদের বেতন, পরিকাঠামোর উন্নয়ন হবে, সবকিছুই সামলাতে হতো পরিচালন সমিতির কর্তাদের। সেই আমল বদলেছে, সরকার সরাসরি বেতন দেয়, এমনকি পরিকাঠামো উন্নয়নে অর্থ আসছে সরকার কিংবা জনপ্রতিনিধিদের জন্য বরাদ্দ তহবিল থেকে। সেই অর্থে প্রকৃত কাজ কমেছে পরিচালন সমিতির, বেড়েছে একাধিক অন্য কাজ। বাম আমলে এই পরিচালন সমিতির ছিদ্রপথ দিয়েই শিক্ষায় দলতন্ত্রের অনুপ্রবেশ। প্রয়াত সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের সময় তা 16 কলা পূর্ণতা পায়। পরিচালন সমিতিতে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকরা ছাড়াও সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকেন স্থানীয় জনপ্রতিনিধিও। এই ছদ্মপথেই রাজনৈতিক নেতাদের কলেজের শীর্ষ পদে বসা। সরকার বদলেছে, স্বাভাবিকভাবেই বদলেছে মুখগুলি।
প্রশান্ত সুর, অনিল বসু, রবীন দেবদের জায়গায় শিখা মিত্র, জাভেদ খান, আরাবুল ইসলামরা। শিক্ষা মহলের বক্তব্য, বাম আমলে দলীয় আনুগত্যই ছিল পরিচালন সমিতির শীর্ষ পদে আসীন হওয়ার অন্যতম শর্ত। তবে সেই অনিবার্য শর্ত সত্ত্বেও উপেক্ষিত হয়নি শিক্ষাগত যোগ্যতা। নিয়োজিত ব্যক্তির আনুগত্য নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু তার জীবনপঞ্জি প্রশ্নাতীত। এই ধারায় ব্যতিক্রম রচনা করলেন আরাবুল ইসলাম। কিন্তু প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে কেন মানদণ্ড হবে না শিক্ষা? স্বল্প শিক্ষায় ক্রীড়াক্ষেত্রে শীর্ষ পদে আসীন হওয়া যায়, কিন্তু শিক্ষাক্ষেত্রে এমনটা কি করে সম্ভব? শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মনীতি, পঠন পাঠনের ধরন ধারণ যারা ঠিক করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মানের হবে, এটাই তো স্বাভাবিক। তাই প্রশ্ন উঠছে, কলেজের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সভাপতির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় যদি মানদণ্ড না হয়, তাহলে তিনি কি করে নীতি নির্ধারণে নিদান দেবেন? রজতবাবু, আপনার কাছে আসবো। আপনার দীর্ঘদিনের প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা, কখনো এই রাজনৈতিক, আমি কোট আনকোট বলছি, এই অল্প শিক্ষিত রাজনৈতিক আধিপত্যের সম্মুখীন হয়ে মনে হয়েছে যে এই পেশাটা তত পবিত্র নয়, এখানে অনেক ময়লা, অনেক কলুষ ঢুকে পড়েছে? কলুষ ময়লা তো বরাবরই ছিল, কিন্তু এটা সম্মানের জায়গা নয়, এটা আমি কখনো কোনো সময় বোধ করিনি। আমি দু একটা সাধারণ কথা বলি, তার আগে একটা কথা সংক্ষেপে বলে নিতে চাই যে আজকে যা যা শুনলাম, আমার সহপাঠী সৌগত, ঘনিষ্ঠ বন্ধু, আমার ছাত্র ব্রাত্য, তারা যেটা বলেছেন সেটাতে আমি গৌরব এবং আনন্দ দুটোই বোধ করছি। আমি তিনটে কথা বলতে চাই সংক্ষেপে, যতটা সংক্ষেপে বলবো। আপনারা পরে কন্টেস্ট করতে পারেন, কিন্তু শুনুন, কারণ আপনারা যা যা মতামত প্রকাশ করেছেন তার সঙ্গে কিছু হয়তো পার্থক্য হয়ে যেতে পারে। প্রথম যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে শিক্ষাক্ষেত্রে একটা ওপরের স্তর আছে আর একটা নিচের স্তর আছে, যেখানে কর্তৃপক্ষের কন্ট্রোল থাকে না। সেটা আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে, দেখেছি যে নিচের লেভেলে কন্ট্রোল নেই এবং এখনও সেটা বলবৎ রয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্রাত্য বসুর কন্ট্রোল আছে নিচের লেভেলে, সেটা নাও হতে পারে। আমি সেই জন্যে যেখানে কলুষটা সবচেয়ে বেশি, যেটার কথা আপনি বললেন, সেটা থেকে আরেকটা স্তরে ব্যাপারটা দেখতে চাই। সাধারণ কলেজগুলো ছেড়ে দিয়ে যেখানে সরকার ডিরেক্ট ইন্টারভেনশন করছে, দুটো জায়গা আমরা দেখি। এক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, দুই, যাদবপুর ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সঙ্গে আমার ডিরেক্ট কন্ট্যাক্ট রোজ রয়েছে, তার কারণ আমি সেখানে প্রফেসর এমেরিটাস। আমি আপনাদের সবাইকে বলতে পারি মুক্ত কণ্ঠে এবং নিঃসংশয় যে এখানে সরকার হ্যান্ডস অফ করে রেখেছেন, কোনো ইন্টারফিয়ারেন্স নেই, সবচেয়ে ভালো রিক্রুটমেন্ট হচ্ছে এবং সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।